আজকে আমাদের বেশ গুরুত্বপূর্ণ টপিক। সো আমাদের টপিকের নাম হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন বা অরবিটাল সংকরণ। তো এই অংশ থেকে তোমার একটা সৃজনশীল আসবেই রেজিস্ট্রি ফার্স্ট কলেজের পরীক্ষাতে থাকবে। চলো আমি একটু সংজ্ঞাটা করি। বলা হচ্ছে যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন বলা হয়। এখন দেখো এখানে দুইটা কোশ্চেন হচ্ছে যে আমাদের এখানে অ্যারাইজ হবে। নাম্বার 1 যে কোশ্চেন এখানে অ্যারাইজ হবে সেটা হচ্ছে যে সংকরণ কোথায় ঘটে। সংকরণ কোথায় ঘটে? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে অরবিটাল সমূহের মধ্যে সংকরণ ঘটে। সংকরণ কেন ঘটে? সমশক্তির অরবিটাল সৃষ্টি করার জন্য। আচ্ছা এখন কিছু লিখো না, আগে বুঝো তারপর লিখো। তুমি সেটা ধরো, সব স্লাইডে থাকবে, পরে তুলে লিখো। বুঝো স্লাইডে থাকে ভাই, স্লাইড দেখতে দেখা হয় না। স্লাইড না বলে কি মারা খাবার কি ভবিষ্যতে তাই জন্য তো একটু নিচ্ছি এখন। আচ্ছা শোনো, এবার এই পয়েন্টটা তোমরা দিয়ে দেখো। ভাই কি শুরু করলি বেটা, কি করে আচ্ছা ওই একাই তোর কি মাথায় সমস্যা কি লেখা আছে দেখো। সম্পূর্ণ অরবিটালের বৈশিষ্ট্যসমূহ। এক নাম্বার বলা হচ্ছে যতগুলো বিশুদ্ধ অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে ততগুলো সংকর অরবিটাল তৈরি হবে। আচ্ছা বিশুদ্ধ অরবিটাল মানে কি না দেখো, এই যে আমাদের অরবিটালগুলো আছে কি কি বলো, s অরবিটাল আছে, তারপরে তোমার p অরবিটাল আছে, তারপরে d অরবিটাল আছে, f অরবিটাল আছে। মানে এই অরবিটালগুলিকে আমরা বলে থাকি কি অরবিটাল? বিশুদ্ধ অরবিটাল বা পিওর অরবিটাল। আচ্ছা দুই নম্বর হচ্ছে দেখো, কোন অরবিটাল সংকরণে অংশগ্রহণ না করলে তাকে বিশুদ্ধ বা অসংকরিত অরবিটাল বলা হয়। তিন নম্বর হচ্ছে দেখো সংকর অরবিটালগুলোর শক্তি একই হবে। চার নম্বর হচ্ছে সংকর অরবিটালগুলোর আকৃতি একই হবে। 5 নম্বর হচ্ছে সংকর অরবিটালগুলোর নাম একই হবে। 6 নম্বর হচ্ছে সংকর অরবিটালগুলো কেন্দ্রীয় পরমাণুর চারপাশে নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠনে অবস্থান করবে। 7 নম্বর হচ্ছে মুক্তজোট ইলেকট্রন সংকরণে অংশগ্রহণ করতে পারবে। একটি সংকর অরবিটালে মুক্তজোট ইলেকট্রন অবস্থান গ্রহণ করবে। 8 নম্বর বলা হচ্ছে সংকর অরবিটাল সর্বদা সিগমা বন্ধন গঠন করবে। সংকর অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করবে না। 9 নম্বরে বলা হচ্ছে সংকরণের প্রকৃতি থেকে অণুর আকৃতি ও অণুর বন্ধন কোণ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। 10 নম্বরে বলা হচ্ছে সংকর অরবিটাল থেকে প্রাপ্ত বন্ধনসমূহ অধিকতর শক্তিশালী হয়। 11 নম্বর হচ্ছে অণুর আকৃতি শুধুমাত্র সিগমা বন্ধনের উপর নির্ভরশীল। একটা নোট লেখা আছে দেখো, বলা হচ্ছে মনে রাখবে সর্বদা সংকরণ আগে হবে, বন্ধন গঠন পরে হবে। আচ্ছা কিছুই বুঝিনি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিছুই বুঝি নাই, এখন বুঝো, চলো এখন হচ্ছে আমাদের এই এখন বুঝাচ্ছি, টেনশন নিও না। আচ্ছা তোমার সহজ উদাহরণ দিই, যেমন দেখো সংকর জিনিসটাকে ধরো আমরা সবাই হচ্ছে আমাদের বাবা মায়ের সংকর না বলো, আমাদের প্যারেন্টসদের সংকর। তাহলে আমাদের জন্ম কিভাবে হয়েছে বলো? বাবার থেকে শুক্রাণু আসছে, মায়ের থেকে ডিম্বাণু আসছে, ঠিক আছে না? দেন ওই শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে হচ্ছে যে কি আমাদের জন্ম হয়েছে প্রত্যেক। তার মানে
এই যে আমরা জন্মগ্রহণ করলাম, আমরা দুনিয়াতে আসলাম, আমাদের শরীরে কিন্তু আমাদের মায়ের ডিএনএও আছে, আবার আমাদের কি বাবার ডিএনএও কিন্তু আছে। ধরো অনেকে আছে এরকম যে তার চেহারা দেখতে তার বাবার মতো, বা তার কথাবার্তা চালচলন তার মায়ের মতো আছে না, এরকম ছেলে আছে কি আছে। তার মানে দেখো আমরা প্রত্যেকেই হচ্ছে আমাদের বাবা মায়ের সম্পদ। আমাদের মধ্যে আমাদের বাবার বৈশিষ্ট্য আছে, আবার আমাদের কি মায়ের বৈশিষ্ট্য আছে। কিন্তু আমরা জেনারেলি দেখতে আমাদের বাবার মতোও না, আবার আমরা দেখতে কি হুবহু আমাদের মায়ের মতোও না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই সংকরণের কনসেপ্টটা কি? সংকরণের কনসেপ্ট হচ্ছে, দেখো তোমরা শুনছো না শঙ্কর জাতের ধান, শঙ্কর জাতের গম, শঙ্কর জাতের ভুট্টা, পড়ছি কিনা? তাহলে শঙ্কর জাতের ধান মানে কি জেনে কি করা হয়েছে? মনে করো তোমার কাছে দুইটা ধানের প্রজাতি আছে, দুইটা ধানের প্রজাতি, ওকে। ধরো একটা ধানের প্রজাতি হচ্ছে খরা সহনশীল, মানে ওই ধানের ভিতরে খরা সহনশীল জিন আছে, ওকে। আবার আরেকটা ধানের প্রজাতি মনে করো উচ্চ ফলনশীল, এটা খরা সহনশীল না, বাট উচ্চ ফলনশীল, মানে অনেক বেশি ধান সে উৎপাদন করতে পারে। তাহলে এখন বিজ্ঞানীরা কি করবে, কৃষিবিদরা, তারা দুইটা ধানের প্রজাতি থেকে খরা সহনশীল জিনকে আলাদা করবে, আর উচ্চ ফলনশীল জিনটাকে কি করবে, আলাদা করে দেন। ওই দুইটা জিনকে একত্রিত করে নতুন কি ধানের একটা প্রজাতি তারা উদ্ভাবন করবে। তার মানে ওই নতুন যে জাত আমরা পাইলাম, এটা কি কি জাত? এটা শঙ্কর জাত। কথাটা বুঝতে পারছো কিনা? তাহলে ওই শঙ্কর জাতের মধ্যে খরা সহনশীল বৈশিষ্ট্য আছে, আবার উচ্চ ফলনশীল দুইটা বৈশিষ্ট্য কি একসাথে কি আছে, উপস্থিত আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কেমিস্ট্রিতেও ঠিক একই কাজটা আমরা করে থাকি। কিভাবে? মনে করো সংকরণ হচ্ছে একটা প্রক্রিয়া বা একটা প্রসেস সিস্টেম, ওকে। মনে করো তোমার কাছে হচ্ছে যে সেমাই বানানোর একটা সিস্টেম আছে, সেমাই বানানোর একটা মেশিন। তো ওই মেশিনে তুমি কি ইনপুট দিবা বলো তো? মেশিনটা তুমি কি ইনপুট দিবা? তুমি ময়দা, তারপরে কি পানি, তারপরে চিনি টিনি সব মিশাবা, মিশানোর পর যে মিক্সচারটা পাবে, এটা তুমি কি ওই মেশিনটাতে ইনপুট দিবা। আউটপুট হিসেবে কি আসবে? সেমাই আসবে, সেমাই আসবে, সেমাই আসবে। তাহলে এই সংকরণকে তুমি ওই সেমাই বানানোর মেশিনটার সাথে কম্পেয়ার করো। তো সংকরণ হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার ইনপুট কি, যে প্রক্রিয়ার ইনপুট কি বিশুদ্ধ অরবিটাল। বিশুদ্ধ অরবিটাল মানে কি কি কি? যেমন এস দেখতে কিন্তু স্ফেরিক্যাল শেপ, গোলকাকার, এটা কি অরবিটাল বলো? পি অরবিটাল। ডাম্বেল শেপ, এটা কি অরবিটাল? ডি অরবিটাল। এটা কি ডাবল ডাম্বেল শেপ। তাহলে তোমার ইনপুট কি হবে? বিশুদ্ধ অরবিটাল। তাহলে সংকরণের ইনপুট কি? বিশুদ্ধ অরবিটাল। তাহলে আমরা কতগুলা বিশুদ্ধ অরবিটালকে এই সংকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঠাবো, বা সংকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাব। আউটপুট হিসেবে কি পাবো? দেখো আউটপুট হিসেবে কি পাবো? সংকর অরবিটাল। আউটপুট হিসেবে কি পাবো? সংকর। এটা অফ করে রাখবে, পাশে দাও। তাহলে আউটপুট হিসেবে কি পাবো? সংকর অরবিটাল। তাহলে বলো ইনপুট কি? বিশুদ্ধ অরবিটাল, সেগুলো কি কি? এস পি ডি। আউটপুট কি? সংকর অরবিটাল। আচ্ছা, এটা বুঝছি। অবিশুদ্ধ অরবিটাল আছে? সংকর অরবিটাল কি বলা হয়? অবিশুদ্ধ অরবিটাল। বিশুদ্ধ জিনিস হিজড়া, তুমি তো ছেলে, তোমার শরীরে কি মেয়ের বৈশিষ্ট্য আছে? থাকতে পারে, আছে। তোমার শরীরে ইস্ট্রোজেন হরমোন আছে পরিমাণে, মেয়েদের শরীরেও টেস্টোস্টেরন আছে পরিমাণে। আমাদের বায়োলজিতে পড়ছো না প্রোপোড জিন, পড়ছো পড়ছো জিন তত্ত্ব বিবর্তন। আচ্ছা দেখো, চলো এবার তোমাদেরকে আমি জিনিসটা বুঝাচ্ছি। দেখো এখানে ক্লিয়ার হলো জিনিসটা। কেস নাম্বার 1, মনে করো তোমার কাছে দুইটা বিশুদ্ধ অরবিটাল আছে। কয়টা? দুইটা বিশুদ্ধ অরবিটাল আছে। কি কি? ধরো তোমার কাছে একটা s অরবিটাল আছে, আর হচ্ছে যে ভাইয়া একটা px অরবিটাল আছে। এটা হচ্ছে বিশুদ্ধ অরবিটাল। তাহলে s অরবিটাল দেখতে এরকম স্ফেরিক্যাল শেপ হবে, আর px অরবিটাল দেখতে কেমন হবে? এরকম ডাম্বেল শেপ।
এবং দেখো ডাম্বেলটা কোন অক্ষ বরাবর আছে, x অক্ষ বরাবর, এটা কি px। আচ্ছা, তাহলে এই দুইটা পিওর অরবিটাল বা দুইটা বিশুদ্ধ অরবিটালকে আমরা কার মধ্য দিয়ে পাস করব? সংকরণ নামক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পাস করব। পাস করলে আমরা আউটপুট হিসেবে কি পাবো বলো তো? আউটপুট হিসেবে কি পাবো? সংকর অরবিটাল পাবো। কি পাবো? সংকর অরবিটাল পাবো। মানে এই দুইটা বিশুদ্ধ অরবিটালকে মিক্স করে আমরা পাবো সংকর অরবিটাল। তাহলে দেখো, তুমি তোমার বাবা মায়ের সংকর, এখন তুমি দেখতে তো তোমার বাবার মতো না, তুমি দেখতে হুবহু তোমার আম্মুর মতো না, তুমি দেখতে সম্পূর্ণ কি ভিন্ন চেহারার। তার মানে এই যে সংকর অরবিটালগুলো আমরা পাবো এখানে, এই সংকর অরবিটালগুলো দেখতে s এর মতো হবে না, এরা দেখতে কি p এর মতো হবে না, এদের চেহারা বা আকৃতি সম্পূর্ণ কি হবে? ভিন্ন প্রকৃতির হবে। এবার আমি একটু পয়েন্ট লিখছিলাম কিছুক্ষণ আগে, দেখো প্রথম পয়েন্টটা পড়ো, বুঝতে প্রথম পয়েন্টটা পড়ো। কি লিখছি আমি এখানে? যতগুলো বিশুদ্ধ অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে ততগুলো সংকর অরবিটাল তৈরি হবে। আচ্ছা, তাহলে বলো, আমাকে বলো তো এখানে কয়টা বিশুদ্ধ অরবিটাল নেওয়া হয়েছে? দুইটা বিশুদ্ধ অরবিটাল নেওয়া হয়েছে। তাহলে বলো সংকর অরবিটাল কয়টা পাবো? দুইটা পাবো। কয়টা পাবো? দুইটা পাবো। দুইটা পাবো। কয়টা পাবো? দুইটা পাবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সংকর অরবিটালগুলো দেখতে কেমন? তাহলে এগুলো শেপগুলো তোমাদেরকে এঁকে দেখো। মনে রাখবা এদের শেপ হবে হচ্ছে চিকেন লেগ পিস। এটা বোঝানোর জন্য। চিকেন লেগ পিস খাইছো? হ্যাঁ, এই যে চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। এরকম কয়টা চিকেন লেগ পিস পাবো? দুইটা। কয়টা পাবো? দুইটা। ভাই মুরগিটা অনেক বেশি চিকন ছিল, দেশি মুরগি মনে হয়। আচ্ছা, এই যে পেয়ে গেলাম চিকেন লেগ পিস। তাহলে একটা এস, একটা পি। তাহলে এস তো ভাইয়া স্ফেরিক্যাল শেপ ছিল, পি ছিল ডাম্বেল শেপ, পি ছিল ডাম্বেল শেপ। বাট এরা দুইজন যখন মিক্স হয়ে সংকর অরবিটাল বানাইলো, ওই দুজনের চেহারা দেখো সম্পূর্ণ আলাদা। তাহলে দুইটা মিশাইলে দুইটাই পাওয়া যাবে, বাট তার চেহারা কেমন হবে? যে এরকম হবে। সব সংকর অরবিটালের চেহারা দেখতে এরকম। আচ্ছা, দেখো এখানে আমি একটা কথা লিখছি, বুঝছো? কথা লিখছি সংকর অরবিটালগুলোর আকৃতি একই হবে। তাহলে এদের আকৃতি একই না? একই আকৃতি, ঠিক আছে? এটা কথা লিখছি, দেখো সংকর অরবিটালগুলোর শক্তি একই হবে। এই কথা দিয়ে কি বোঝাচ্ছে? দেখো আমাকে বলো তো, আমরা হচ্ছে যে s অরবিটাল এবং p অরবিটালের শক্তি বের করতাম না সেকেন্ড চ্যাপ্টারে, যে আমরা যখন আউটবাউন্ড নীতি পড়ছিলাম, আমাদের একটা রুল ছিল n + l রুল। n + l রুল। তাহলে n + l রুল দিয়ে আমরা কি করতাম? আমরা অরবিটালের শক্তি বের করতাম। তাহলে আমরা জানি যে s অরবিটালের শক্তি কম আর p অরবিটালের শক্তি কি ভিন্ন, মানে ভিন্ন বলতে ডিফারেন্ট, মানে একটু বেশি আর কি। তাহলে দেখো মিক্স হচ্ছে এমন দুইটা অরবিটাল যাদের শক্তি আলাদা। দেখো মিক্স হচ্ছে এমন দুইটা অরবিটাল যাদের শক্তি আলাদা, বাট মিক্স হওয়ার পরে আমি যে নতুন অরবিটালগুলো পাচ্ছি এগুলোর শক্তি কি থাকবে? একই থাকবে, শক্তি সেম থাকবে। তাহলে এই সংকর অরবিটালগুলো সর্বদা কি হবে? সম শক্তি সম্পন্ন। সম শক্তি সম্পন্ন। তাহলে যারা মিক্স হবে তাদের শক্তি কি থাকবে? যারা মিক্স হবে তাদের শক্তি আলাদা থাকবে, আর মিক্স হওয়ার পরে যা পাবো তাদের শক্তি কি হবে? সেম হবে, শক্তি সেম হবে। আচ্ছা, এটা বলে বুঝছি। এখন লক্ষ্য করো, এখন মনে করো তুমি যে জন্মগ্রহণ করছো, হ্যাঁ, তোমার বাপ মা কি তোমাকে নাম সারা রাখছে? নাম সারা রাখছে? তোমাকে নাম দিছে না? ওকে ঠিক কিছু নাম দিছে, ঠিক আছে? ডেইজি, সুজি, রুজি, ঠিক আছে? নাম দিছে, মেয়েদের বর্তমানে এরকম নাম নেই, ঠিক আছে? ওকে, ছেলেদের নাম কি মাইকেল, ঠিক আছে, উইলিয়ামসন, এটা বিদেশি নাম। যাই হোক, যেমন আমাদের দেশে কিন্তু হচ্ছে যে একই ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিয়ে হয়, বাইরের দেশে কিন্তু এরকম না। বাইরের দেশে বেশিরভাগ কিন্তু দেখা যায় বাবা থাকে আফ্রিকান, ফাদার হচ্ছে নাইজেরিয়া, আমি এরকম বলছি, ফাদার হচ্ছে নাইজেরিয়ান, মা হচ্ছে মনে করো স্প্যানিশ, ছেলে মেয়ে দেখতে কেমন হবে?
নাইজেরিয়ানও হইতে পারে, ঠিক আছে, আবার কি স্প্যানিশ মেয়েরা দেখতে অনেক সুন্দর, স্প্যানিশ, ব্রাজিলিয়ান, মেক্সিকান মেয়েরা, ও রাশিয়ান তো আছে, ছেলেরা রাশিয়ান পছন্দ করে বেশি। চলো রাশিয়ান মেয়ে বিয়ে করতে হলে পুতিনের দেশে যেতে হবে, ঠিক আছে। পুতিন কিন্তু ভালো সুযোগ সুবিধা দিচ্ছে, বলছে আপনারা বাচ্চা নেন, ঠিক আছে, প্রচুর সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা দিচ্ছে। ইন্টারনেট বন্ধ করে দেয়, ইন্টারনেট বন্ধ করে দেয়, এটা তো এটা কষ্ট আসলে তাহলে তো মজা লাগে। আমাদের দেশে সত্যি নাতে তো আচ্ছা ঠিক আছে, দেখো এই কি বললাম, এই কি বললাম, দেখো শঙ্কর অর্বিটালের শক্তি কি সেটা। এখন দেখো বাপমা তোমার নাম রাখছে না, এই কথা শুনো, বাপমা তোমার নাম রাখছে কিনা বলো, নাম রাখছে। তাহলে এখন আমাদের কি কি, এই যে দুইটা শঙ্কর অরবিটাল জন্মগ্রহণ করলো, এস আর পি মিলিত হয়ে, এদের নাম রাখতে হবে না, নাম দিতে হবে। কি নাম দিব, দেখো কি নাম দিব, এখানে দেখো একটা এস আর একটা পি মিক্স হয়েছে না, একটা এস আর একটা পি মিক্স হয়েছে, এই জন্য এখানে প্রতিটা শঙ্কর অরবিটালের নাম হবে এসপি। কি নাম হবে, এসপি, প্রত্যেকের নাম এসপি, প্রত্যেকের নাম এসপি। যদি একটা এস একটা পি মিক্স হয়ে এই দুটো অরবিটাল তৈরি হয়েছে, তাহলে প্রত্যেকের নাম কি হবে, এসপি, প্রত্যেকের নাম কি, এসপি। তাহলে দেখো এই জিনিসটাকে যদি আমরা এখন বইয়ের ভাষায় লিখতে যাই, তো ফর্মালি কিভাবে লিখবো, এভাবে লিখবো, এভাবে লিখবো, কাছাকাছি শক্তি সম্পন্ন একটি এস অরবিটাল এবং একটি পি অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন দুটি এসপি শঙ্কর অরবিটাল গঠন করে। দেখতে পারবেন এটা বাংলায়, এভাবে কাছাকাছি শক্তি সম্পন্ন একটি এস অরবিটাল এবং একটি পি অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন দুটি এসপি শঙ্কর অরবিটাল গঠন করে। বুঝতে পারলাম, এভাবে। এখন দেখো এই যে শঙ্কর অরবিটাল, এটার মধ্যে দেখো একটা লোব একটু ছোট আর একটা লোব কি একটু বড়। এই ছোট লোবটা দিয়ে বুঝায় ভাইয়া, এই ছোট লোবটা দিয়ে বুঝায়, এই ছোট লোবটা দিয়ে বুঝায় এস ক্যারেক্টার। কি বুঝায় এটা, এস চরিত্র বুঝায়। লাইক অফ ছিলানো চিকেন। আর বড় লোবটা দিয়ে কি বুঝায় বলো, পি চরিত্র বুঝায়। কি বুঝায়, পি চরিত্র। আমি একটু তোমাকে বললাম ভাই, তোমার মতো তোমার মায়ের বৈশিষ্ট্য আছে, তোমার কি বাবার বৈশিষ্ট্য আছে। এরা যে জন্মগ্রহণ করছে, কিভাবে জন্মগ্রহণ করছে, একটা আর এস আর একটা পি মিলে এরা জন্মগ্রহণ করছে। তাহলে এদের প্রত্যেকের মধ্যে এস চরিত্রও থাকবে, আবার কি পি চরিত্রও থাকবে। বুঝতে পারলাম। এখন কতটুকু এস চরিত্র আছে আর কতটুকু পি চরিত্র আছে সেটা তোমার জানতে হবে। ধরো তুমি একটা এসপি হাইব্রিড অরবিটাল বা এসপি শঙ্কর অরবিটাল নিলা। হাইব্রিড অরবিটালের বাংলায় কি, শঙ্কর অরবিটাল। এগুলোকে আমরা হাইব্রিড বা শঙ্কর অরবিটাল বলতে পারি। এগুলো হচ্ছে আমাদের হাইব্রিড বা শঙ্কর অরবিটাল। ওকে, এবার মনে করো তুমি একটা এসপি হাইব্রিড অরবিটাল বা এসপি শঙ্কর অরবিটাল নিলে। দেখো দেখো এখানে এস আছে, একটা পি আছে। তুমি এভাবে চিন্তা করবা যে একটা এস আর একটা পি মিলে টোটাল 100%, মিলে টোটাল 100%। এস আর পি মিলে টোটাল 100%, মানে দুইজন মিলে 100%। তাহলে বলো একজনের ভাগে কত করা উচিত, 50%। একজনের ভাগে কত করা উচিত, 50%। তাহলে এখানে এস চরিত্র কত পার্সেন্ট, এস চরিত্র 50%, আবার পি চরিত্র কত 50%। কারণ এস আর পি মিলে টোটাল চরিত্র কত 100%। তাহলে এস এর ভাগে পড়তেছে 50%, পি এর ভাগে পড়তেছে 50%। মনে রাখবা কোন একটা এসপি শঙ্কর অরবিটালে এস চরিত্র 50%,
20% এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ডেটা। এই যে s চরিত্রের পরিমাণ কম নাকি বেশি এটার উপরে অনেক অনেক কনসেপ্ট তোমার নির্ভর করে। অনেক অনেক কনসেপ্টের ব্যাখ্যা তুমি এই s চরিত্রের পরিমাণ দিয়ে দিবা ইন ফিউচারে, ঠিক আছে? এগুলো মাথায় মাথায় রাখবেন, এগুলো এমসিকিউ তো আসে যে একটা sp সম্পূর্ণ অরবিটালে s চরিত্রের পরিমাণ কত 50%। আচ্ছা এটা বুঝে গেলাম আমরা sp বুঝছি তাহলে একটা s একটা p নিয়ে আমাদের কাজ হবে। এটা হচ্ছে কেস নাম্বার 1। এবার আসো কেস নাম্বার 2। এবার আমরা একটা s নিব, একটা px নিব এবং একটা py নিব। তাহলে দেখো এবার আমরা একটা s নিব এবং দুইটা p নিব। তাহলে বলো s তো দেখতে তো স্ফেরিক্যাল শেপ, px হচ্ছে ডাম্বেল এবং এটা কোন অক্ষ বরাবর x অক্ষ বরাবর, py ও হচ্ছে যে ডাম্বেল শেপ আর এটা কোন অক্ষ বরাবর ওরিয়েন্ট থাকবে, y অক্ষ বরাবর কি থাকবে ওরিয়েন্ট থাকবে। আচ্ছা এবার বলো তো মোট কয়টা অরবিটাল মিক্স করতেছি? তিনটা অরবিটালকে আমরা কি করছি মিক্স করছি। তাহলে আমরা চিকেন লেগ পিস কয়টা পাবো? তিনটা চিকেন লেগ পিস। আরে ভাই ডিএনএ তে তোমাকে প্রতীকী অর্থে বোঝানোর জন্য করতে না তো ভালোই হতো। মানুষ থেকে গরু জন্ম নিত, গরু থেকে মানুষ। তাহলে বলো কয়টা চিকেন লেগ পিস? তিনটা চিকেন লেগ পিস। ওকে তিনটা চিকেন লেগ পিস। বলো এই তিনটা চিকেন লেগ পিসের শক্তি ভিন্ন হবে নাকি একই হবে? শক্তি সেম, সবাই ইকুইভ্যালেন্ট এনার্জি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন। আচ্ছা এবার চলো এদেরকে নাম দিতে হবে। বলো তো এবার নাম কি দেওয়া যায়? আইডিয়া করো। লিখা তো থাকবে, তুমি এটা দিকে তাকাচ্ছ কেন? চিন্তা করো, মাথা খাটাও। পরীক্ষা দিয়ে আমাদের মাথায় আয় না, ঠিক আছে? কি করতে গেছে? তাহলে প্রত্যেকের নাম কি হবে দেখো। এখানে দেখো একটা s, দেখো সবাই একটা s আর দুইটা p মিক্স হয়ে এই তিনজন জন্ম নিছে। তাহলে প্রত্যেকের নাম হবে sp2। এটা স্কয়ার না রে ভাই, p দুইটাই জন্য অন্যভাবে লেখা যাবে না, এভাবে লিখতে হবে। দেখো প্রত্যেকের নাম কি হবে? এবার প্রত্যেকের নাম কি হবে? sp2। এবার চলো আমরা একটা sp2 সম্পর্ক যদি আমরা নেই, দেখো একটা s আর দুইটা p মিলে, একটা s আর দুইটা p মিলে টোটাল কত পার্সেন্ট বলো? 100%। একটা s আর দুইটা p মিলে টোটাল 100%। তাহলে আমাকে বলো s এর ভাগে কত করবে? তিনজন মিলে 100%। তাহলে s এর ভাগে কি 3 ভাগের 1 ভাগ থাকবে, মানে কত? 33.33%। আর বাকি দুইটা p মিলে কত হবে? 66.67%। তাহলে একটা sp2 সম্পূর্ণ অরবিটালে s চরিত্র হচ্ছে কত? 33.33% এবং p চরিত্র হচ্ছে কত? 66.67%। বুঝতে পারলাম? তাহলে পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখবো? আমরা এভাবে লিখবো যে কাছাকাছি শক্তি সম্পন্ন একটি s অরবিটাল এবং দুটি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন তিনটি sp2 সংকর অরবিটাল কি করে গঠন। আচ্ছা তাহলে ক্লিয়ার কেস নাম্বার 2। চলো এবার আমরা বলবো কেস নাম্বার 3। এবার আমরা একটা s নিব আর কয়টা p নিব? তিনটা p নিব। একটা s তিনটা p নিব। তাহলে দেখো s অরবিটাল দেখতে তো স্ফেরিক্যাল, px ডাম্বেল শেপ, py ডাম্বেল শেপ, pz টা কিভাবে আঁকবো? দেখো pz টাকে আমরা একটু বাঁকা করে আনবো, মানে এটা হচ্ছে যে x অক্ষে আছে, এটা y অক্ষে আছে, এটা কি z অক্ষে আছে। তাহলে বলো এবার আমি টোটাল কয়টা অরবিটাল মিক্স করাচ্ছি? চারটা বিশুদ্ধ অরবিটাল মিক্স করতেছি। তাহলে বলো চিকেন লেগ পিস কয়টা তৈরি হবে? চারটা। সংকর অরবিটাল চারটা আসবে, তাহলে চারটা। এই একটা, দুইটা, তিনটা,
আমরা নাম কি দিব? প্রত্যেকটা অরবিটালের নাম কি দিব? sp3 কিউব না, উচ্চারণটা কিউব হবে না, তো ম্যাথমেটিক্স না যে p কে কিউব করতেছি, এর উপরে 3 বসবে। হ্যাঁ উপরে 3 বসবে, তাহলে প্রত্যেকের নাম কি হবে? sp3 sp3। তাহলে আমরা কিভাবে লিখবো জিনিসটাকে দেখো, আমরা এভাবে লিখবো যে কাছাকাছি শক্তি সম্পন্ন একটি s অরবিটাল এবং তিনটি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন চারটি sp3 শঙ্কর অরবিটাল গঠন করে। আচ্ছা এবার দেখো আমরা যদি একটা sp3 হাইব্রিড অরবিটাল কনসিডার করি, দেখো সবাই এটা, তাহলে বলো একটা s আর তিনটা p মিলে টোটাল কত পার্সেন্ট? একটা s আর তিনটা p মিলে টোটাল 100%, তাহলে একটা s এর ভাগে কত করবে? 25% করবে। চারজন মিলে 100%, তাহলে একটা s এর ভাগে করবে 25% আর তিনটা p এর ভাগে করবে কত? 75%। তাহলে প্রতিটি sp3 শঙ্কর অরবিটালে বা sp3 হাইব্রিড অরবিটালে s চরিত্রের পরিমাণ হচ্ছে 25% আর p চরিত্রের পরিমাণ কত? 75%। ওকে, তাহলে দেখতে পাচ্ছো যে s চরিত্র কিন্তু প্রতিনিয়ত কমতেছে। sp তে s চরিত্র ছিল 50%, sp2 তে s চরিত্র ছিল কত? 33.33%, আর sp3 তে s চরিত্র কত? 25%। ওকে, আচ্ছা এরপরে দেখো p কি তিনটার বেশি হওয়া সম্ভব? আমাকে বলো তো, p কি তিনটার বেশি হওয়া সম্ভব? না, p তো আছেই তিনটা। যখন তিনটা p আমরা ইউজ করে ফেলছি, এরপরে আমাদের কার সাহায্য নিতে হবে? d। এরপরে আসবে sp3d, এরপরে আসবে sp3d2, এরপরে আসবে sp3d3। ঠিক আছে, এভাবে পর্যায়ক্রমে যাবে। তবে তোমাদের এই মুহূর্তে d দরকার নাই, তোমাদের d এর ইউজ হবে কখন? d ইউজ হবে যখন তুমি জটিল যৌগের সংকরণ করবা, তখন তোমার d লাগবে। আপাতত আমরা যে एग्जांपलগুলো প্র্যাকটিস করব কোনটা d আমাদের লাগবে না। হ্যাঁ, d দুই তিনটা एग्जांपल d লাগবে, তবে d এর মেইন ইউজটা হচ্ছে মূলত জটিল যৌগের সংকরণ। চলো দেখো আমি তোমাদেরকে এই সংকরণের সাহায্যে তুমি কিভাবে একটা যৌগ গঠন করবা, কোন একটা অণু গঠন করবা, সেটা এখন তোমাকে শিখাবো। সো আজকে আমরা একটাই প্র্যাকটিস করতে পারবো, বাকিগুলো আমরা ডিসকাস করব। ওকে, চলো এই আজকে আমরা প্র্যাকটিস করব এটা, সংকরণের সাহায্যে বেরিলিয়াম ক্লোরাইড যৌগের গঠন ব্যাখ্যা করব। এগুলো এক্সামে আসবে, বুঝছো? এগুলো এক্সামে আসবে। আগেও তোমাকে বুঝাইছি কিভাবে তুমি বিশুদ্ধ অরবিটাল থেকে কি বানাবো, শঙ্কর অরবিটাল তৈরি করবে, সেটা তোমাকে আগে আমি শিখাইছি। আচ্ছা চলো, তো বেরিলিয়াম ক্লোরাইড যৌগের সংকরণ ব্যাখ্যা করার জন্য সবার প্রথমে তোমাকে এখানে যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে ভাইয়া এখানে কেন্দ্রীয় পরমাণু কে। তাহলে দেখো আমি একদম প্রথমে একটা কথা লিখছিলাম, দেখো মনোযোগ দিয়ে কথা লিখছিলাম, দেখো আমি লিখছিলাম যে সংকরণ কোথায় ঘটে? সংকরণ কোথায় ঘটে? কেন্দ্রীয় পরমাণু, বুঝছো? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটাল সমূহের মধ্যে কি সংকরণ ঘটে। তাহলে আমাদের কাজ করতে হবে কেন্দ্রীয় পরমাণু নিয়ে, আর কাজ করতে হবে কেন্দ্রীয় পরমাণুর যে সর্বশেষ শক্তি স্তর আছে বা যোজ্যতা স্তর আছে তার অরবিটালগুলো নিয়ে আমাদের কাজ হবে। ওকে, আচ্ছা এরপরে আসো এবার, তাহলে এখন কেন্দ্রীয় পরমাণু আইডেন্টিফাই করার মূলত দুইটা রুলস আছে। এখন প্রাইমারি রুলসটা হচ্ছে কোন একটা যৌগের অণুতে যেই পরমাণুর সংখ্যা কম, যেই পরমাণুর সংখ্যা কম সেটা হবে তোমার কেন্দ্রীয় পরমাণু। তাহলে আমাকে বলো, তাহলে আমাকে বলো যে বেরিলিয়াম ক্লোরাইডে কার সংখ্যা কম? বেরিলিয়াম পরমাণুর সংখ্যা কম, ক্লোরিন পরমাণুর সংখ্যা বেশি। তাহলে বেরিলিয়াম একটা আছে, ক্লোরিন দুইটা আছে, তাহলে যেটার সংখ্যা কম থাকবে ওইটাকে তুমি কি করবা? কেন্দ্রীয় পরমাণু বিবেচনা করবা। তাহলে বলো এখানে কেন্দ্রীয় পরমাণু কে? বেরিলিয়াম। কেন্দ্রীয় পরমাণু কে? বেরিলিয়াম। আচ্ছা এবার তুমি সুন্দর করে কি করবা? তুমি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখে দাও। বলো ইলেকট্রন বিন্যাস কি বেরিলিয়ামের? 1s2 2s2, তার যে 2p অরবিটালটা আছে, দেখো 2p অরবিটালটাতে কোনো ইলেকট্রন নাই, কিন্তু অরবিটাল আছে না? অরবিটাল কিন্তু আছে, কিন্তু 2p অরবিটালে কি নাই? কোনো ইলেকট্রন নাই, মানে 2p জিরো। ঠিক আছে, আচ্ছা এরপরে তুমি সংকরণ ঘটানোর জন্য তুমি কি করবা? তুমি বক্স পদ্ধতিতে কি করবা? ইলেকট্রন বিন্যাসগুলো লিখবা সুন্দর। ওকে, তাহলে বলো s এর জন্য কয়টা বক্স? একটা বক্স। p এর জন্য কয়টা বক্স? তিনটা
দুইটা ইলেকট্রন, এই যে দুইটা দিলাম, পি এর তিনটা ঘরে কি ফাঁকা। এবার তুমি সুন্দরভাবে নিচে নামগুলো লিখবা, এটা হচ্ছে এস, এটা পিএক্স, এটা পিওয়াই, এটা কি পিজেড। আচ্ছা এবার সংকরণ ঘটানোর জন্য তুমি কি করবে দেখো, সংকরণ ঘটানোর জন্য তুমি যেটা করবা, তুমি বেরিলিয়াম পরমাণুকে উত্তেজিত করবা। কি করবা? উত্তেজিত করবা বা এক্সাইট করবা। ওকে, আচ্ছা দেখো, তাহলে তুমি যদি বেরিলিয়াম পরমাণুকে উত্তেজিত করো তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে, তাহলে এই s অরবিটাল থেকে একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়ে কোন অরবিটালে চলে আসবে? px অরবিটালে চলে আসবে। কোথায় চলে আসবে? px অরবিটালে চলে আসবে। px অরবিটালে। তাহলে প্রথমে কি করবা? প্রথমে তুমি কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোবিন্যাসটা লিখবা। এরপর তুমি ওই কেন্দ্রীয় পরমাণুর উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড স্টেটের কি ইলেকট্রোবিন্যাসটা বক্স পদ্ধতিতে লিখে ফেলবা। এভাবে লিখে ফেলবা। ওকে, আচ্ছা এখন প্রশ্ন করতে হবে, ভাই আপনি উত্তেজিত কেন করলেন? দেখো, তুমি যদি বিজোড় ইলেকট্রনের ব্যবস্থা না করতে পারো তাহলে তুমি কখনোই বন্ধন গঠন করতে পারবা না। তাহলে বন্ধন গঠন করতে গেলে তোমার প্রাইমারি যে কাজ সেটা হচ্ছে কি ধরনের ইলেকট্রন লাগবে? বিজোড় ইলেকট্রন লাগবে। কি ধরনের ইলেকট্রন লাগবে? বিজোড়। দেখো এখানে দুটো ইলেকট্রন জোড়া না, দুটোই কিন্তু পেয়ার। তাহলে পেয়ার ইলেকট্রন দিয়ে তো আমি কোনো বন্ড ফর্ম করতে পারবো না, আবার বিজোড় ইলেকট্রন লাগবে। এই জন্য আমি কি করলাম, এটাকে এক্সাইট করে s থেকে একটা ইলেকট্রন কোথায় নিয়ে গেলাম? px এ নিয়ে গেলাম। তাহলে বলো, এবার আমাকে বলো, এবার আমরা সংকরণের জন্য কোন অরবিটালগুলো বিবেচনা করব? যেই অরবিটালগুলোতে বিজোড় ইলেকট্রন আছে, যে অরবিটালগুলোতে কি আছে? বিজোড় ইলেকট্রন। ঠিক আছে, তাহলে দেখো এই যে s এ একটা আছে, px এ একটা আছে। এখন আমরা কি করব? এখন আমরা এই একটা s অরবিটাল এবং একটা কি এই px অরবিটালের মধ্যে আমরা কি ঘটাবো? সংকরণ ঘটাবো। একটু কি তোমাদের শিখাইলাম আমি। তাহলে কি হবে বলো এখানে? তাহলে বলো, একটা s নিব না, একটা s অরবিটাল নিব, আর একটা কি নিব? px নিব। এই যে একটা x থেকে কি নিব? px নিব। তাহলে এই দুটোকে আমরা এখন মিক্স করে ফেলবো, মিশিয়ে ফেলবো। ঠিক আছে না? মিশিয়ে ফেলবো। বলো মিশিয়ে ফেলে চিকেন লেগ পিস করে আসবে কয়টা? দুইটা। এই একটা চিকেন লেগ পিস, এই আরেকটা চিকেন লেগ পিস। বলো প্রত্যেকটা চিকেন লেগ পিসের নাম কি হবে বলো? নাম কি হবে? SP। নাম কি হবে? SP। যেহেতু একটা S একটা P মিশাইছে তাহলে এটার নাম হবে SP। এটার নাম হবে SP। ঠিক আছে, তাহলে আমাদের সংকরণের কাজ শেষ। সংকরণের কাজ শেষ। ঠিক আছে, আমি কি বলছিলাম, এটা নোট লিখছিলাম কিছু আগে, যে অলওয়েজ সংকরণ আগে হবে। অলওয়েজ সংকরণ আগে হবে, বন্ধন গঠনের চিন্তা পরে। আগে সংকরণ তারপরে বন্ধন গঠন। আচ্ছা এখন ধরো তোমাকে কোন অণুটা গঠন করতে হবে? বেরিলিয়াম ক্লোরাইড। এখন দেখো বেরিলিয়াম ক্লোরাইডের গঠন কেমন? মাঝখানে বেরিলিয়াম, মাঝখানে বেরিলিয়াম, ডান পাশে একটা ক্লোরিন, বাম পাশে একটা ক্লোরিন। এগুলো তোমাদের শিখাইছি আমি বিএসসি কেমিস্ট্রিতে। বিভিন্ন অণুর গঠন, সরলরৈখিক, ত্রিকোণাকার, সমতলীয়, চতুস্তলকীয়, তারপরে কি ছিল? তারপরে তোমার ছিল ত্রিকোণাকার, দ্বিপিরামিডীয়, অষ্টতলকীয়, পঞ্চভুজীয়, দ্বিপিরামিডীয়। ওই গঠনগুলো আমাদের এখানে কাজে লাগে। তাহলে এটা হচ্ছে আমাদের বেরিলিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার। ওকে, আচ্ছা এখন তুমি কি করবে দেখো, তুমি এখন যেটা করবা, তুমি এই প্রত্যেকটা বন্ধন বরাবর, প্রত্যেকটা বন্ধন বরাবর একটা করে চিকেন লেগ পিস স্থাপন করবা। প্রত্যেকটা বন্ধন বরাবর কি করবা? একটা করে চিকেন লেগ পিস তুমি স্থাপন করবা। দেখো কিভাবে স্থাপন করি। তাহলে আমরা কি করব দেখো, আমরা এই বাম পাশের বন্ধন বরাবর আমরা একটা চিকেন লেগ পিস স্থাপন করব। এই যে দেখো, স্থাপন করলাম। তাহলে বাম পাশের বন্ধন বরাবর আমরা কি করলাম? একটা চিকেন লেগ পিস স্থাপন করলাম। হয়ে গেছে। এরপর আমরা এই যে ডান পাশের যে বন্ধনটা আছে, এই ডান পাশের বন্ধন বরাবর আমরা একটা চিকেন লেগ পিস স্থাপন করব। এই যে ভিন্ন কালার দিয়ে লিখে দিই এটা। এই যে দেখো এই তাহলে যেটা বলে হলুদ কালার, এটা দিয়ে একটা চিকেন লেগ পিস, সবুজ কালার দিয়ে আরেকটা চিকেন লেগ পিস। তাহলে পাশাপাশি দুইটা তুমি চিকেন লেগ পিস স্থাপন করলাম। ওকে, আচ্ছা তাহলে বেরিলিয়ামের কাজ শেষ। দেখো বেরিলিয়ামের কাজ শেষ, বেরিলিয়ামের কাজ শেষ। বেরিলিয়াম কি করলো? তার যোজ্যতা স্তরের অরবিটালগুলোর মধ্যে সংকরণ ঘটিয়ে দুইটা সংকর অরবিটাল বানাইলো এবং সে দুইটা সংকর অরবিটালকে একটা ত্রিমাত্রিক স্থানে এরকম বরাবর কত ডিগ্রিতে স্থাপন করলো? 180
80 ডিগ্রিতে স্থাপন করলো, ঠিক আছে। দেখো তো আমি একটা কথা লিখছিলাম কিছুক্ষণ আগে এখানে, আমি লিখছিলাম আপনাদের যে শঙ্কুর অরবিটালগুলো কেন্দ্রীয় পরমাণুর চারপাশে নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠনে অবস্থান করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে দেখো তাহলে দুইটা শঙ্কুর অরবিটাল এখন পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে আছে? 180 ডিগ্রি কোণে না? 180 তে আছে। আচ্ছা, তাহলে সংকরণের কাজ শেষ। এখন বলো বেরিলিয়াম কার জন্য ওয়েট করতেছে? বেরিলিয়াম কার জন্য ওয়েট করতেছে? বেরিলিয়াম এখন ক্লোরিনের জন্য ওয়েট করতেছে না? এখনো কিন্তু বন্ধন গঠন হয় নাই, সংকরণের কাজ শেষ হয়েছে মাত্র, এখন বন্ধন গঠন হবে। এখন বেরিলিয়াম কার জন্য ওয়েট করতেছে? ক্লোরিনের জন্য। আচ্ছা, এখন চলো ক্লোরিনের ইলেকট্রোকেমিস্ট্রি একটু দেখি। ক্লোরিন কি 1:2:2p6 3:3p5, ওকে। তাহলে আমরা অনলি 3p5 নিয়ে কনসার্ন। তাহলে পি এর জন্য কয়টা বক্স? তিনটা বক্স, px py pz। তাহলে তিন ঘরে 5টা ইলেকট্রন যাবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। মনে রাখবা যে তুমি বন্ধন গঠন করার জন্য ওই অরবিটালটাই কনসিডার করবা যেটার মধ্যে বিজোড় ইলেকট্রন আছে। যেটা আগেও বলছি, বারবার বলতেছি, বন্ধন গঠন করার জন্য ওই অরবিটালটাকেই কনসিডার করব যার মধ্যে কি আছে? বিজোড় ইলেকট্রন। তাহলে আমাকে বলো তো কোন অরবিটালটার মধ্যে বিজোড় ইলেকট্রন আছে? পিজেড না? পিজেড। তাহলে ক্লোরিন কোন অরবিটাল নিয়ে আসবে? পিজেড, পিজেড নিয়ে আসবে। এবং এটা কোন পিজেড? 3pz। কোন পিজেড? 3pz। তাহলে দেখো প্রত্যেকটা ক্লোরিন কি করবে? প্রত্যেকটা ক্লোরিন কি করবে? দেখো ডান পাশের ক্লোরিনটা কি করবে? একটা 3pz অরবিটাল নিয়ে আসবে। এই যে নিয়ে এসে সে বেরিলিয়ামের sp সংকর অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ ঘটাবে। কি ঘটাবে? মুখোমুখি অধিক্রমণ। আমরা বলছিলাম না ওই যে আমাদের ওই যে সিগমা বন্ধন পাই বন্ধন করার সময় মুখোমুখি অধিক্রমণ হলে কি বন্ধন হইতো? সিগমা। আর পাশাপাশি অধিক্রমণ হলে কি বন্ধন? পাই বন্ধন। তাহলে দেখো কি হলো, ক্লোরিন কি করবে? তার একটা 3pz অরবিটাল নিয়ে আসবে, নিয়ে এসে বেরিলিয়ামের sp সংকর অরবিটালের সাথে কি মুখোমুখি অধিক্রমণে লিপ্ত হয়ে এই বেরিলিয়াম ক্লোরিন সিগমা বন্ধনটা কি করবে? গঠন করবে। এই জায়গায় একটা সিগমা বন্ধন গঠন হলো না? বলো কি বন্ধন এটা? সিগমা বন্ধন গঠন। তাহলে এই অরবিটালটা কি? 3pz। ব্র্যাকেটে কি লিখে দিবা বলো? ক্লোরিন। কি লিখে দিবা? ক্লোরিন। তাহলে এটা হচ্ছে ক্লোরিনের 3pz অরবিটাল। সিমিলারলি বলো তো, এই বাম পাশের ক্লোরিনটাও কি একটা 3pz নিয়ে আসবে না? 3pz নিয়ে আসবে। তাহলে বাম পাশের ক্লোরিনটাও তোমার একটা 3pz অরবিটাল নিয়ে আসবে। এই নিয়ে এসে সে বেরিলিয়ামের sp সংকর অরবিটালের সাথে কি মুখোমুখি অধিক্রমণে লিপ্ত হওয়ার মাধ্যমে বা মুখোমুখি অধিক্রমণ ঘটানোর মাধ্যমে এই বাম পাশের বেরিলিয়াম ক্লোরিন সিগমা বন্ধনটা কি করবে? তৈরি করবে, ঠিক আছে না? তৈরি করবে। ওকে, সো এইভাবেই তোমার বন্ধনগুলো গঠিত হবে। আমি একটু হাইলাইট করি এই জায়গায় তোমার ওভারল্যাপিং হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড যৌগের অরবিটাল চিত্র। তাহলে কি করবে? দেখো প্রত্যেকটা পরমাণু কেন্দ্রীয় পরমাণু সংকরণ ঘটাবে, সংকর অরবিটাল তৈরি করবে, সংকর অরবিটালগুলোকে ত্রিমাত্রিক স্থানে সে কি স্থাপন করবে একটা নির্দিষ্ট কোণে। দেন কি সে এই প্রান্তীয় পরমাণুগুলোর অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে কি এই সিগমা বন্ধনগুলো গঠন করবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করো, এখানে তোমাকে তিনটা জিনিস পরীক্ষায় হচ্ছে জিজ্ঞেস করবে, পরীক্ষাগুলো লিখতে হবে। প্রথমটা হচ্ছে এখানে আমাকে বলো এখানে আকৃতি কি বলো তো? আকৃতি জিজ্ঞেস করবে। আকৃতি সবার প্রথমে জিজ্ঞেস করবে সংকরণ। সবার প্রথমে জিজ্ঞেস করবে সংকরণ। সংকরণ কি বলতে পারবো? বলো তো সংকরণ কি হবে? এখানে সংকরণ হবে sp। তাহলে বেরিলিয়াম ক্লোরাইড যৌগের বেরিলিয়াম পরমাণুতে কি ধরনের সংকরণ ঘটে? sp সংকরণ। মনে রাখবা সংকরণ অলওয়েজ যৌগের হবে না, সংকরণ হবে পরমাণু। সংকরণ হবে কার? যদি আমি বলি যে বেরিলিয়াম ক্লোরাইড যৌগে কি ধরনের সংকরণ ঘটে, এই কোশ্চেনটা ভুল। বলা উচিত ছিল বেরিলিয়াম ক্লোরাইড যৌগে বেরিলিয়াম পরমাণুতে কি ধরনের সংকরণ ঘটে। উত্তর কি?
sp তো কি sp। আচ্ছা তাহলে সংকরণ ভাবে পাইলাম। এবার আসো এবারে তোমাকে জিজ্ঞেস করবে আকৃতি। আকৃতি এটা আকৃতি বলতে কি সরলরৈখিক না? সরলরৈখিক আকৃতি এটা, লিনিয়ার মলিকুল এটা। তুমি লিখবা সরলরৈখিক, সরল রৈখিক। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে বন্ধন কোণ কত। বন্ধন কোণ বলো, বন্ধন কোণ কত এখানে? 180। আচ্ছা তাহলে বলো এটাও সিগমা, এটাও কি বলো, কি বন্ধন? সিগমা বন্ধন। একক বন্ধন হলে কি বন্ধন সেটা? সিগমা বন্ধন। ঠিক আছে? তাহলে পরীক্ষায় আসলে তোমাকে এখানে আমি যা যা লিখছি এগুলো সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে? তাহলে লিখতে হবে হালকা পাতলা বর্ণনা লিখতে হবে। বর্ণনা আমি পরে লিখে দিব। আমি একটা বর্ণনা লিখে দিব যেটা দিয়ে তুমি সব বর্ণনা করতে লিখতে পারবে। ঠিক আছে? আলাদা আলাদা বর্ণনা শিখতে হবে। তাহলে আজকে তুমি আগামী ক্লাসে আমরা এগুলো করব, BCl3 CCl4।